আমরা গণমাধ্যম ব্যক্তি হিসেবে আপনি জানি যে আপনি গণমাধ্যম ব্যক্তি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর এই ভারত সফরের সঙ্গী হিসেবে ছিলেন। সেই সফরটি মাননীয় প্রধানমন্ত্রী কেমন ছিল, মানে গণমাধ্যম ব্যক্তির একটি দৃষ্টিকোণ থেকে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। অনেক ধন্যবাদ। দেখেন, এই সফরটি মূলত ছিল একটি সৌজন্য সফর। ভারতে নতুন সরকার গঠিত হয়েছে এবং টানা তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। একদিক থেকে দেখলে বাংলাদেশেও কিন্তু একটি নতুন সরকার, ৭ই জানুয়ারি নির্বাচনের পরে টানা চতুর্থবার আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতায়। সে কারণেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি নরেন্দ্র মোদীর এই নতুন সরকারের প্রথম কোনো বিদেশি সরকার প্রধান যিনি ভারত সফর করলেন। সফর খুব অল্প সময়ের জন্য ছিল, আগের দিন গিয়েছেন, পরের দিন চলে আসছেন এবং যেগুলো হয় আনুষ্ঠানিকতা সেগুলো সবই ছিল। তবে সকলের দৃষ্টি ছিল যে কী ধরনের আউটকাম হয়, এই সফর থেকে আসলে কি পাওয়া যায় না পাওয়া যায়। আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা সফরে তো আপনি সব কিছু পেয়ে যাবেন না, এবং আমাদের দেশে যে একটা বার্তা আছে সফরে কি পেলাম, এটা তো একটা বিজনেস ট্রিপ না যে লাগেজ ভর্তি করে কিছু একটা নিয়ে আসলাম। এই ধরনের আলোচনাগুলোই আসলে একটু অন্যরকম আলোচনা, যেগুলো আসলে কূটনৈতিক স্তরে এই আলোচনা অন্য কোনো দেশে দেখতে পাবেন না, কিন্তু বাংলাদেশে এগুলো হয়। আমাদের সম্পর্কের যেটা বলা হয় যে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশ ভারত সম্পর্ক অন্য উচ্চতায় গিয়েছে। এবার আমার কাছে যেটা মনে হচ্ছে উচ্চতার জায়গা থেকে ভার্টিক্যাল জায়গা থেকে হরাইজন্টাল দিকে যাওয়ার একটা চেষ্টা আছে, এবং সেটার জন্য নতুন নতুন এভিনিউ খোলার একটা আমি দেখেছি যে একটা চেষ্টা আছে। যেমন ধরেন, আগে কখনো ওশেনোগ্রাফির কথা চিন্তা করা হয়নি, এবারের সফরে এরকম একটা এমইউর কথা বলা হয়েছে। ব্লু ইকোনমি বাংলাদেশের দীর্ঘদিনের চাওয়া, এবং বাংলাদেশ কিন্তু ভারতের বিরুদ্ধেই আন্তর্জাতিক আদালতে মামলা করে সমুদ্র অঞ্চল জিতেছে, জয়লাভ করেছে, এবং সেই অঞ্চলের অর্থনীতিটা কিভাবে আরো এক্সপ্লোর করা যাবে সেটা নিয়ে এখন একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। হরাইজন্টাল কথাটা এই কারণে বললাম যে দুই দেশের বাইল্যাটারাল ইস্যুর বাইরে গিয়ে তারা চেষ্টা করছে দুজনেই যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে অঞ্চলে তারা কিভাবে একে অন্যের স্বার্থগুলোকে ডিফেন্ড করে দক্ষিণ এশিয়ার একটা নতুন শক্তি হয়ে উঠতে পারে, অথবা বার্গেনিং পাওয়ার হয়ে উঠতে পারে, যেটা আজকে আপনি পরে ম্যাথু মিলারের প্রেস কনফারেন্সও দেখেছেন ওয়াশিংটনে, তারাও কিন্তু এই কথাটা বলেছে। সফরের একটা গুরুত্বপূর্ণ দিক হলো মেডিকেল ই ভিসা। এটা যদি হয় বাংলাদেশের অনেক মানুষের ব্যাপক উপকার হবে। রংপুরে যদি সত্যি সত্যি আর একটা করতে পারে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিস, তাতে কিন্তু উত্তরবঙ্গের মানুষকে ঢাকায় আসা লাগবে না। রেল নিয়ে যে কথাগুলো নরেন্দ্র মোদী সরকার বারবার বলার চেষ্টা করেছেন, বাংলাদেশ তিনি বারবারই উচ্চারণ করেছেন প্রেস কনফারেন্সে যে বাংলাদেশের সমতুল্য বন্ধু আর ভারতের নাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, যে এরকম বন্ধু আর কেউ নেই। তো বাংলাদেশকে গুরুত্ব দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং সেখানে রেল, আমরা দেখছি ডিফেন্স ইত্যাদি ইত্যাদি বিষয়। একটা জায়গায় এসে সবারই প্রশ্ন যে দুটো খুব গুরুত্বপূর্ণ জায়গা, একটা হলো তিস্তার পানি বন্টন এবং সীমান্ত হত্যা। সীমান্ত হত্যার ব্যাপারে জিরো টলারেন্স, জিরো ইউজ অফ আর্মস, এই ধরনের কথাগুলো আমরা অনেক দিন ধরে শুনছি। এবারের ইস্যুতেও কিন্তু ব্যুরোক্রেসিক লেভেলে আলোচনাটা হয়েছে। তিস্তার ব্যাপারে নরেন্দ্র মোদী যেটা বলেছেন যে বাংলাদেশে একটি কারিগরি টিম আসবে তিস্তার পানি বন্টন ব্যবস্থাপনায়। এইটি তিস্তা নিয়ে কোনো আলোচনা হয়নি, চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। এটা ভারতের পররাষ্ট্র সচিব খুব পরিষ্কার করে বলেছেন যে তিস্তা নিয়ে কোনো আলোচনা হয়নি, চুক্তি নিয়ে কোনো আলোচনা নেই। তবে তিস্তার পানি বন্টন বাইরে তিস্তার ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশের একটা ভাবনা আছে, সেই ভাবনাটাকে কিভাবে কাজে লাগানো যায় সেই জন্য ভারতের একটা কারিগরি টিম আসবে। আপনি জানেন যে চীনও কিন্তু এখানে একটা প্রস্তাবনা দিয়ে রেখেছে যে আমরা যখন বর্ষাকালে পানিটা আসে সেই পানিটা ধরে রেখে তার ব্যবস্থাপনাটা কিভাবে, হাইড্রোলজিক্যাল প্রোফাইলিংটা কিভাবে করা যায়। তো বাংলাদেশ সেই আলোচনাটায় ভারতের টিমকে স্বাগত জানিয়েছে। আমাদের এখানে তিস্তা নিয়ে যে আলোচনাটা আছে, এটা তো ধরেন যে বাংলাদেশের এখানে কোনো দোষ আমি দেখি না। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতায় চুক্তিটা বাস্তবায়ন হলো না, মমতা ব্যানার্জির নির্মমতায়, তার কারণে এটি হয়নি। এবং তিনি একটা সম্প্রতি একটা চিঠিও লিখেছেন এই সফরের পরে, যে চিঠির ভাষা ভয়ঙ্কর রকমের বাংলাদেশের প্রতি বিদ্বেষমূলক এবং খুবই অসংবেদনশীল ভাষা সেটা। তবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে প্রধানমন্ত্রী যেটা বলেছেন এটাই ঠিক, এটা তাদের বিষয়, আমি সেখানে নাক গলাতে চাই না। প্রথম কথা হলো, আমরা কি পানি আসলে আশা করি তিস্তা থেকে? আশাই তো করি না, কারণ চুক্তি তো হয় না, ভারত তো পানি দিচ্ছে না। আমরা আর আসলে আশাও করছি না, আমরা আশাই ছেড়ে দিয়েছি। আশা যখন ছেড়ে দিয়েছি তখন আমাকে আসলে কি করতে হবে? বাংলাদেশের হাতে অপশন
খুব লিমিটেড। একটা হলো যে আমি যে পানিটা পাই তার ব্যবস্থাপনা কি হবে, এটা কি মাল্টি সোর্স হবে না বাইলেটারাল হবে নাকি মাল্টিলেটারাল হবে। আমার ধারণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবগুলো অপশন রেখে তিনি সবচেয়ে যেটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সেটাই করবেন, উপকারী সেটাই করবেন। চীনের সাথেও কথা বলবেন, ভারতের টিমও আসবে, কিন্তু ফাইনালি গিয়ে কোনো একক রাষ্ট্র বা সংস্থার হাতে আসলে তিনি তিস্তার পানি বন্টন ব্যবস্থাপনা, নাও দিতে পারেন। বন্টন না, পানি ব্যবস্থাপনা দেবেন না। এবং সেই চেষ্টাটাই আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় জায়গা তৈরি করবে। ভারতের টিম আসবে, প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন, এদিকে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা হচ্ছে, এডিবির সাথে কথা হচ্ছে, জাইকার সাথে কথা হচ্ছে। ফাইনালি আমার ধারণা একটা মাল্টি লেভেলের, মাল্টি কান্ট্রি, মাল্টিলেটারাল সোর্সেস, এদের মাধ্যমে একটা কিছু হবে। তবে উজানে যে একতরফা পানি প্রত্যাহার, সেটা তো নিয়ত একটা নিপীড়নমূলক আচরণ তো ভারত করছেই। জি, এ প্রসঙ্গে আমি আসবো দাদা আপনার কাছে। আমি একটু সুভাষ সিংহ রায় আপনার কাছে যেতে চাই। আপনি নিজেও, আমরা সবাই আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর পুরো বক্তব্য আমরা সবাই শুনেছি। ভারত সফর শেষে প্রতিটা মানে বিদেশ সফর পরেই মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে থাকেন, কিন্তু সংবাদ সম্মেলনের যে আদপন্ত রয়েছে সেটি যদি আপনি একটু বিশ্লেষণ করেন। আপনাকে ধন্যবাদ। সৈয়দ ইশতিয়াক রেজার কথাগুলো সবসময় ভালো লাগে, মনে হচ্ছে আরেকটু বলতে পারলে, শুনতে পারলে ভালো লাগতো। আর আমি মূলত মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন খুব একটা মিস করি না কারণ আমি শিখতে যাই। আমি অনেক কিছু জানতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। এবং আমাদের যে অবস্থান সেটা খুব পরিষ্কার, যে আমরা সবার সাথে বন্ধুত্ব করব, কারোর সাথে শত্রুতায় জড়াবো না। এমনকি এরকম একটা সংবাদ সম্মেলনে একজন বর্ষিয়ান সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আমাদের কি এখন সময় এসেছে পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার। খুব সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা সবার সাথে আমরা তর্কে জড়াবো কিংবা আমাদের দাবি দাওয়া পেশ করব, কিন্তু কারোর সাথে আমরা এই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে আমরা যাব না। এটা একেবারে খুব পরিষ্কার, আমরা সবার সাথে বন্ধুত্ব। এখন এই যে আমাদের সাথে ভারতের যে সম্পর্কটি, সেটা আমাদের মুক্তিযুদ্ধের প্রমাণিত হয়েছে যে আমাদের এই সম্পর্কটা কত গভীর। পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র ভারতবর্ষ যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং তাদের সৈন্যরা এখানে জীবন দিয়েছে। যে কারণে এই সম্পর্ক যতই আমরা কেউ অস্বীকার করবার চেষ্টা করি না কেন, এই সম্পর্ক অস্বীকার করবার নয়। আমি এখন আসি, মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, সমস্যা যখন আছে সমাধানের পথও আছে। সেই সমাধানের পথ আছে সৃজনশীল কূটনৈতিক দক্ষতা দিয়ে আমাদের যে দাবি দেওয়া, আমাদের যে প্রয়োজন, সেটা আমরা মিটিয়ে আনব। আপনারা খেয়াল করে দেখবেন, আপনি যদি একটু গভীরে যান, পানি নিয়ে সমস্যা পৃথিবীর আদিকাল থেকেই। এবং ইংরেজিতে যে শব্দটি আছে রাইভাল শব্দটি ল্যাটিন শব্দ রিভেলিস থেকে এসেছে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী শব্দটি এসছে রিভেলিস থেকে। আর রিভেলিস হচ্ছে একই নদীর পানি যারা ব্যবহার করে। সেই প্রাচীন মেসোপটেমিয়ার সময়ের থেকেই একই নদীর পানি নিয়ে কিন্তু দ্বন্দ্ব, সংঘাত, মারামারি এগুলো হয়েই আসতো। সুমের রাজা হামুরাবি সে কিউনিফর্ম হরপে একটা সেচের পানি বন্টন ব্যবস্থাপনার একটা চুক্তি করেছিলেন। এটার থেকে কিন্তু এই বন্টন চুক্তি কিন্তু যাত্রা শুরু। আমরা অনুষ্ঠান শুরুর আগে আমাদের সবারই গুরুজন বলতে গেলে আমাদের সবচেয়ে এখানে যিনি উপস্থিত আছেন কাশেম হুমায়ুন, তিনি একটা প্রসঙ্গ অবতারণা করেছেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। আমাদের যখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যখন যাত্রা শুরু হয়, বঙ্গবন্ধুর সময় যে গঙ্গা পানি চুক্তি হয়েছিল, সেটা 55,000 কিউসিক পানির মধ্যে 44,000 কিউসিক পানি বাংলাদেশের যে পাওয়ার যে চুক্তি হয়েছিল, সেটা কিন্তু কোনো আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে দিয়ে হয় নাই। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রীমতী ইন্দিরা গান্ধীকে টেলিফোন করে বলেছিলেন যে আপনার এই বর্ষিয়ান এবং অভিজ্ঞ আমলাতন্ত্রের সাথে আমার এই নতুন স্বাধীন সার্বভৌম দেশের আমলারা কিন্তু পেরে উঠবে না যুক্তিতর্কে। আমি অত অঙ্ক বুঝি না, আমি 44,000 কিউসিক পানি চাই। এটার উপরে ভিত্তি করে কিন্তু 44,000 কিউসিক পানির বাস্তবতা হয়। আপনি ৭৭ সালে জিয়াউর রহমান যখন
ভারতে যান, তখন তার আগে এটা খেয়াল করা দরকার, 72 সালে কিন্তু যৌথ নবী কমিশন গঠিত হয় এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন 77 সালে জিয়াউর রহমান যান, তার আগে BM আব্বাস তিনি ভারতে গিয়েছিলেন। ভারতের যে ওই 44,000 কিউসিক পানিতে থেকে 20,000 কিউসিক পানির বাংলাদেশের পক্ষের এই চুক্তিতে স্বাক্ষর করে এসেছিলেন। তো অনেকগুলো জটিলতা জায়গাটি তৈরি আছে। ভারত নিজেই পানি নিয়ে সংকটের মধ্যে আছে, এটাও কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। যখন মাননীয় প্রধানমন্ত্রী ভারতে সফররত রয়েছেন, তখনই আমি NDTV সহ বিভিন্ন চ্যানেলে সংবাদ দেখলাম এবং প্রায় দিনব্যাপী আলোচনা হয়েছে ওয়াটার ক্রাইসিস ইন দিল্লি, এবং দিল্লির সাথে পাঞ্জাবের, এবং দিল্লির পানি ব্যবস্থাপনা কিন্তু শুধুমাত্র দিল্লির উপর নির্ভর না, বিভিন্ন আশপাশের রাজ্য থেকে কিন্তু পানির নানান রকম যোগান দেওয়া হয়। অতএব এই আজকের যে জায়গাটি উন্মোচিত হয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা এই শুধুমাত্র পানি বন্টন চুক্তি নবায়ন শুধু নয়, যেটা গঙ্গার পানির চুক্তির কথা বলা হয়েছে, তিস্তা পানির ব্যবস্থাপনা এবং পানি সংরক্ষণ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই প্রথম আমাদের কাছে ভারত একটা বিষয়ে কিন্তু একমত হয়েছে এবং তারা কিন্তু স্বীকার করেছে যে তারা এই কারিগরি যে জ্ঞানটুকুর জন্য সবাই মিলে একমতের জায়গায় আসবে। আর মাননীয় প্রধানমন্ত্রীর সৃজনশীল দক্ষতায় তিনি কিন্তু চীনকে এর মধ্যে সংযুক্ত করে ফেলেছেন। যখনই সংযুক্ত হয়েছে তখনই কিন্তু ভারত তার প্রতিদ্বন্দ্বিতার অবস্থান থেকে সে কিন্তু তার অবস্থানে কিন্তু আর একটু পরিবর্তন করেছে। যখনই বলেছে তিস্তার পানির ব্যবস্থাপনা নিয়ে চীনের নানান রকম সহযোগিতার কথা আমরা যখন চাউর হয়ে গেছে এবং এটা যখন তারা বুঝতে পেরেছে, তখনই তারা কিন্তু রাজি হয়েছে এই সব মিলে এই বন্টন ব্যবস্থাপনা কীভাবে করা যায় সেটা নিয়ে কথা না বলে এই যে পানি ব্যবস্থাপনা কীভাবে করা যায় এবং সংরক্ষণ ব্যবস্থাপনা সেদিকে কিন্তু নজর দিয়েছে, এটা সম্মত হয়েছে। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি যে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে এবং সবাইকে নিয়ে এগোতে হবে। পৃথিবীতে কেউ একা চলতে পারবে না, পৃথিবীতে কেউ এখন একা চলতে পারে না, সবাইকে নিয়ে চলতে হয়। তো সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী তার অবস্থান অনেক আগের থেকে পরিষ্কার করেছে। এইভাবেই কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে। আমার ধারণা আমরা অনেক কিছু উত্তোলন দেখব। আপনি খেয়াল করেন, আমি শেষ করে আনছি যে আমরা যে ফ্রান্সের সহযোগিতায় যে আমরা যে মাথার উপরে যে কাজগুলো চলছে, সেখানে আপনি এবার ভারতের আগ্রহর বিষয়টা আমরা দেখেছি স্যাটেলাইটের ক্ষেত্রে, যেটা বলছি। এই যে দ্বিতীয় যে প্রকল্প, সেই প্রকল্প যে কথাবার্তাগুলো আসছে সেখানে ভারতের অংশগ্রহণটা একটা গুরুত্বপূর্ণ। ইস্তেকজি আর একটা বিষয় বলেছেন যে এই প্রথম সুনীল অর্থনীতি নিয়ে আমাদের স্পষ্টভাবে কিন্তু আলোচনা এসেছে। এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা একটু আগে ইস্তেক যা বলছেন যে আমরা ভারতের সাথে কোনো রকম দ্বন্দ্ব সংঘাতে না জড়িয়ে আমরা কিন্তু এই আন্তর্জাতিক আদালতে জয়লাভ করেছি, এবং শুধু ভারতের সাথে না, আমরা মিয়ানমার জয়লাভ করেছি, এবং এটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় যে একটু ছোট করে বলে রাখি, আমরা 2015 সালে আমাদের 6 দশকের যে অমীমাংসিত বিষয়, যেটা বঙ্গবন্ধু ছিটমহলের যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের যে তিনি পার্লামেন্টে অনুমোদন করিয়ে রেখেছিলেন, ভারতের নানান রকম জটিলতম রাজনীতির কারণে সেটা কিন্তু হয়নি। কিন্তু এই নরেন্দ্র মোদী সরকারের সময় সব দলগুলোকে সাথে নিয়ে কিংবা সব দলের সম্মতিতে বাংলাদেশের পক্ষে কিন্তু অবস্থান নিয়েছেন, এবং উচ্চকক্ষ, নিম্নকক্ষ, রাজ্যসভা, লোকসভা, তার আগে বিভিন্ন রাজ্যের বিধানসভা, এটা কিন্তু আলোচিত হয়েছে সর্বসম্মতিক্রমে। এবং সেখানেই কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ এই ছিটমহল বিনিময়ে বাংলাদেশ কিন্তু লাভবান হয়েছে। কারণ 111টি ছিটমহল আমরা বাংলাদেশে পেয়েছি, ভারতের ছিটমহল, আর 51টি বাংলাদেশের ছিটমহল ভারতের ভিতরে অবস্থান করেছে। সব মিলে আমরা 11,000 বর্গ কিলোমিটার কিন্তু বেশি আবার জায়গা পেয়েছি। জি, আমি আবার আপনার কাছে আপনার কাছে যেতে চাই যে আপনার সংবাদ সম্মেলনে ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরের সংবাদ যে সম্মেলন করেছেন সেটার একটু বিস্তারিত আপনার কাছে শুনতে চাই। এখানে যেটা আপনি দেখেন, যেটা আমাদেরকে দেওয়া হয়েছে, যেটা এখানে স্ট্রেট বলা আছে কিছু তথ্য, যে কাগজটা মাননীয় প্রধানমন্ত্রী এখানে আউটকামটা প্রেস ভারত সফরের আউটকাম নিয়ে যে
ইয়েটা বললেন, সেখানে সেকেন্ড পেজে স্টেট বলা আছে যে উভয় দেশের মধ্যে 5টি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত বিনিময় হয়, 3টি নবায়িত সমঝোতা স্মারক স্বাক্ষরিত বিনিময় হয়, এছাড়া 2টি রূপকল্প ঘোষণা স্বাক্ষরিত ও বিনিময় হয়। বৈঠকে ভবিষ্যতে কাজের ক্ষেত্র হিসেবে 13টি সফরের গুরুত্বপূর্ণ দিক এটা বলছেন কোন কোন সেক্টরে আমরা কাজ করব সমঝোতাগুলো। এখন মূলত যেটা নিয়ে হট ডিসকাশন বাজারে সেটা হচ্ছে তিস্তার পানি বন্টন নিয়ে মূলত ডিসকাশন। এটা আমার কাছে মনে হয় যেটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। এখানে যদি ইশতেহার যে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর সঙ্গে ছিলেন, আমরা যেটা পত্রপত্রিকায় দেখি এখানে যে একটা নরেন্দ্র মোদীর সরকার, কেন্দ্রীয় সরকার একটা সদিচ্ছা হয়তো থাকতে পারে, এবং সেখানে ডিফারেন্স অফ অপিনিয়ন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টারের সাথে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে। এই ডিফারেন্সটা আপনি কিভাবে দেখেন? এই রাজ্য সরকার এবং সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারের একটা ডিফারেন্স, দুজনের মধ্যে একটা মতভেদ আছে। এই মতভেদটা দূর কিভাবে করা যাবে? আমি এখানে বলি যেটা সুভাষদা বলেছেন যে 73 সালে যখন 74 সালে যখন ফারাক্কার চুক্তির পানি 44,000 কিউসেকের পানি, আমি একটু বয়সে বেশি হওয়ার কারণে হয়তো আমি দেখা সৌভাগ্য হয়েছে, জানা সৌভাগ্য হয়েছে, আমাকে বাংলাদেশ ডেলিগেশন একজন মেম্বার তখন বলেছেন যে তখন বাংলাদেশ ডেলিগেশনে টিম লিডার ছিলেন যখন চুক্তিটা স্বাক্ষরিত হয় আব্দুর রব সানিয়াবাদ, ইনি ওয়াটার মিনিস্টার ছিলেন বাংলাদেশে, আর ওইদিকে ছিলেন ভারতের পক্ষে জগজীবন রাম ওয়াটার মিনিস্টার। তো দুজনেই এখানে ঢাকা ফেল করলো, আলোচনা হচ্ছে দুজনে একটা চুক্তির আগে, এবং সেখানে ব্যুরোক্রেসি লেভেলে অনেকটা আলোচনা হলো যে আমাদের ব্যুরোক্রেসি, বাংলাদেশের ব্যুরোক্রেসি বলছে তারা যে আমরা 50,000-এর নিচে নামতে পারবো না, এটা আমরা চাই 50,000 কিছু পানি চাই। আর ভারতীয় যে ব্যুরোক্রেসি তারা বলতেছে যে আমরা 30,000-এর উপরে উঠবো না। আমাকে ডেলিগেশন একজন মেম্বার বললেন, তারপর টক ফেল, এটা ব্যর্থ হয়ে গেছে, চুক্তি স্বাক্ষরিত হবে। তো বাংলাদেশ টিম বঙ্গবন্ধুর কাছে গেল রাতের বেলা যে কি হয়েছে, আউটকাম কি, বলে যে চুক্তি এই অবস্থায় হচ্ছে না, যে এর মানে বাংলাদেশ চায় 50,000 আর ভারত দিতে চায় 30,000, ভারতের ব্যুরোক্রেসি লেভেলে। তখন বঙ্গবন্ধু হঠাৎ বলে যে আমাদের কতটুকু হলে আমাদের স্বার্থটা থাকে, যে আমাদের যে টেকনিক্যাল এক্সপার্ট তারা বলে 44-45-এর মধ্যে থাকালে হয়, ওই 44-45 শব্দ বেরিয়ে গেল। তারপরে উনি ওখান থেকে বঙ্গবন্ধু এটাকে ধারণ করলেন, শুনলেন যে আমাদের প্রয়োজনটুকু কতটুকু রয়েছে, হ্যাঁ, যে 44-45 এগ্রিমেন্টে করা যায়, কিন্তু ব্যুরোক্রেসি লেভেলে 50 আর 30। তখন উনি টেলিফোনে কথা বললেন ইন্দিরা গান্ধীর সাথে, কালকে আমার টক ফেল হয়ে গেছে, বিশাল ইস্যু, তো তোমার ডেলিগেশনকে বললো এটা চুক্তিটা এগ্রিমেন্ট করতে, এটা স্বাক্ষরিত করতে। তখন কততে বললো যে 44-45-এর মধ্যে একটা ফিগার বললো যে 44-এর নিচে নামতে পারবে না বাংলাদেশ। পরের দিন জগজীবন রাম পরের দিন এখানে থাকলেন, ওভার স্টে করলেন, পরের দিন যে এগ্রিমেন্ট হয়ে গেল। রাজনৈতিক সিদ্ধান্তের দরকার, যেটা হয়তো বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্ব পেরেছিলেন। আজকে আমি মনে করি আজকে 74 সালে যেটা সহজ ছিল, আজকে কিন্তু বহু রকমের রাজনীতির মধ্যে ঢুকে গেছে। গ্লোবাল পলিটিক্স বলেন, যে ইন্ডিয়ার ভিতরেও তো আপনার পানি নিয়ে বন্টন নিয়ে বহু রকমের সমস্যা আছে। কি এই আপনার অন্ধ্রপ্রদেশের সাথে কর্ণাটকের সাথে একটা গন্ডগোল চলছে তো এই নদীর পানি নিয়ে, কাবেরী নদীর পানি নিয়ে, তো ইন্ডিয়ার ভিতরে সমস্যা আছে। এখন আজকে যদি রাজনীতির সাথে গুলো তো সম্পৃক্ততা আপনি এড়িয়ে যেতে পারবেন না। তো আপনি যদি ভোটার পলিটিক্স হয়, সেটা বাংলাদেশি বলেন, ভারত বলেন, যেটা আজকে আমার সৌভাগ্য ছিল, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স ছিলাম, সেখানে উনি কিন্তু বলছেন তার আভ্যন্তরীণ বিষয়। অনেক জার্নালিস্ট প্রশ্ন করেছিলেন তাকে, যে আজকে ইশতেহার বলেছেন যে মমতা ব্যানার্জি এরকম একটা স্টেটমেন্ট দিলেন আজকে, আপনিও ছিলেন প্রেস কনফারেন্স, তখন উনি বললেন যে এটা আভ্যন্তরীণ বিষয়। আভ্যন্তরীণ বিষয়ে হয়তো উত্তর দেওয়া যাবে, কিন্তু মিটানোর দায়িত্বটা কার? আজকে প্রাইম মিনিস্টার একরকম কথা বলছেন, সদিচ্ছা বিজেপি গভর্নমেন্ট হয়তো আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যেটা চিফ মিনিস্টার সেই রকম কিন্তু ধারা কাছে যাচ্ছেন না। এখন একটা রাজনৈতিক দিকে যে বাংলাদেশকে দেবেন কি দেবেন না
সেটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন আমি মনে করি। আমরা একটা বিরতি যাব, বিরতির পর আমি আবারও আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, নিটল টাটা টেবিল শোনা বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। জনাব কাসেম রহমান, বিরতির আগে আমি আপনার কাছেই ছিলাম। আমি একটু অন্য ইস্যুতে যেতে চাই। তিস্তা ছেড়ে যে ভারতকে রেল যেটা চুক্তি হওয়ার কথা ছিল, রেল ট্রানজিট যেটা বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এর উত্তর দিয়েছেন যে ট্রানজিট দিলে ক্ষতি কি আসলে? কারেক্টলি বলেছেন। আপনি যদি একটু একটু ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকান, সেখানে দেশ কয়টা, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ কয়েকটা আছে, তাদের মধ্যে সীমান্ত নাই। মাননীয় প্রধানমন্ত্রী আজকে এটা ক্লিয়ার করেছে না, ক্লিয়ার হওয়ার মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগ টেনেছেন, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে আপনি যদি আজকে সেনজিন মুক্ত একটা ভিসা পান, সেই সেনজিন মুক্ত দেশগুলোতে সব আপনি ট্রাভেল করতে পারেন, তাদের কোনো সীমান্ত নাই। তো আপনি যদি অর্থনৈতিক উন্নতি আজকে 2024 সালের ইয়েটা কি, আপনার অর্থনৈতিক মানে আপনার মুক্তি বা অর্থনৈতিক অগ্রগতি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সেখানে কিন্তু আপনি যদি ট্রানজিট ইজ এ বিগ ইস্যু। দুই দেশের মধ্যে যদি আপনি ধরেন আদান প্রদান না থাকে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কি, যেটা সুভাষদা বলেছে 71 সালে মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে কিন্তু এই সম্পর্কটা তো রাতারাতি একটা রক্তপাতের ভিতর দিয়ে, মুক্তিযুদ্ধ মানে ব্লাড, তাই তো, আমাদের রক্ত দিতে হচ্ছে। তো সেখানে কিন্তু এই রক্তটা ইন্ডিয়ান আর্মিও সেখানে আপনার সাথে মুক্তিযুদ্ধদের সাথে লড়াই করে তারাও রক্ত দিয়েছেন। আমাদের মুক্তিযোদ্ধারা যেমন আমাদের বিক্রি হয়েছে, পাশাপাশি আপনি দেখেন ইন্ডিয়ান আর্মির কত সোলজার মারা গেছে। তো ন্যাচারালি এই রিলেশন তো ইন্ডিয়া বাংলাদেশের রিলেশনটা তো একেবারে আপনার রক্তের উপর এটা রক্তের ভিতর দিয়ে অর্জনটা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, তো সেখানে টানা পড়েন বিভিন্ন ইস্যু থাকে, যেহেতু আপনার সাথে সীমান্তবর্তী দেশ। আজকে ইন্ডিয়ার যেই আজকে তিস্তা নদী নিয়ে আমরা একটা কমফোর্টেবল ইয়েতে যেতে চাই, তা তিস্তা ইজ বিগ ইস্যু, শুধু বিগ ইস্যু না, আদার্স ইস্যু আছে। তিস্তা সলভ হলে আরো 5টা ইস্যু বেরিয়ে যাবে, যেহেতু আপনি নেবার কান্ট্রি। আজকে যেমন একটা এই যে লিস্টটা দেখেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে অ্যানেক্সার হিসেবে তার বক্তব্যের পাশাপাশি দিয়েছেন, যে 13টা সমঝোতা স্মারক বা যেটা বলি যে কি মোটামুটি আলোচনা হচ্ছে। তিস্তা কি ইস্যু নাকি? তিস্তা ওয়ান অফ দেম, অনেকগুলো ইস্যু। আজকে যদি আপনি মেডিকেল বিষয়ের কথা যেটা বলা হয়েছে, যেটা ইশতিয়াক একটু করলো, মেডিকেল বিষয় আপনি ভারতে এত লোক ট্রিটমেন্টে যাচ্ছে, রংপুরে হাই কমিশনের কথা বলা হয়েছে, রাইট না, এটা তো ট্রাভেলের জন্য, এটা ট্রাভেল। আমি মেডিকেলি ধরেন আপনি যদি ইন্ডিয়ান ভিসা এখন করতে চান, এত ট্রাভেলারের সংখ্যা বাড়ছে, যেহেতু আপনার অর্থনৈতিক সমৃদ্ধ হচ্ছে, আপনার ট্রাভেলারের সংখ্যাও বেড়েছে, বাইরে ঘোরা ফিরা, হ্যাঁ, 2 পয়সা খরচ করার ক্ষমতা আপনারা আছে, আপনি যান। আজ থেকে 20 বছর আগে এটা ছিল না, 25 বছর আগে ছিল না, এটা এতটা সক্ষম হন নাই আপনি অর্থনীতি। আজকে কিন্তু সেটা হচ্ছে ইজি ট্রাভেল। আপনি বিদেশে যাচ্ছেন ট্রিটমেন্ট করতে, তা আপনি কেন যাচ্ছেন? কেন বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন? নিশ্চয়ই আপনি উন্নত চিকিৎসার জন্যই যাচ্ছেন। যার পয়সা আছে সিঙ্গাপুর যায়, যার একটু অসচ্ছল অ্যাফোর্ড করতে পারে, তার বেটার ট্রিটমেন্ট অনুযায়ী চেন্নাই যায়, কলকাতা যায়। এটা আর ইজি করতে হবে। তো ইজি কেমনে করবে না? ইজি তো আপনার ভিসাটা, ভিসা ইজ দ্য মেইন থিং, ইজ ভিসা। জি, আমি আবার আসবো আপনার কাছে। সৈয়দ ইশতিয়াক, আপনার কাছে যেতে একই প্রশ্নে যেতে চাই যে ট্রানজিট দিলে সমস্যা কি? মাননীয় প্রধানমন্ত্রী বলেছে বাণিজ্য ব্যবসা বাণিজ্যের যে প্রসার ঘটবে, তাতে সমস্যাটা কি আসে? দেখেন, এটা আমাদের কিছু মানুষের একটা অদ্ভুত একটা মেন্টালিটি আছে যে সব নিয়ে গেল। আপনি ইউরোপের কথা তো কাসেম ভাই বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আপনি মধ্যপ্রাচ্যে জানতো, দুবাই থেকে গাড়ি নিয়ে আপনি যে কোনো সবগুলো দেশ ঘুরে আবার দুবাইতে ফেরত আসতে পারবেন, কোথাও কোনো আটকাচ্ছে না। আপনাকে শুধু প্রত্যেকটা পয়েন্টে সীমান্ত যখন অতিক্রম করছেন, আপনাকে দেখাতে হচ্ছে যে ইউ হ্যাভ এ ভ্যালিড পাসপোর্ট। ইউরোপে দেখানো হচ্ছে, ইউরোপে যাচ্ছে না, ইউরোপ দেখাতেও হয় না। এতে কি মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সার্বভৌমত্বপূর্ণ হয়ে গেছে নাকি? আপনি সিঙ্গাপুর থেকে গাড়ি নিয়ে মালয়েশিয়া ঘুরে একদম এন্টায়ার ইন্দোনেশিয়া ঘুরে চলে আসতে পারবেন, তাতে কি ওদের এটা চলে যাচ্ছে? এগুলো হলো এক ধরনের। আমি বিএনপির সময়ে যখন ট্রেড লিবারালাইজেশন হলো, সাইফুর রহমান সাহেব করলেন, তখনই কিন্তু বাংলাদেশটা ভারতের বাজার হলো। তখন পার্লামেন্টে সাইফুর রহমান একটা বক্তৃতা করেছিলেন বিএনপির এমপিদের উদ্দেশ্যে, যে আপনারা কিছু হলে ভারত বিরোধিতা করেন। উনি একটা ইংরেজি শব্দ ব্যবহার করেছেন, ইনহিবিশন, যে ভারতের ব্যাপারে আপনাদের একটা ইনহিবিশন আছে, এটা থেকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ একটা মনোদৈহিক বৈকল্য আছে, এটা থেকে বের হয়ে, কিন্তু সাইফুর রহমানের কথা, আমার কথা না, কিন্তু আপনি বক্তৃতা চেক করতে পারেন সেটা। তো এটা থেকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে ওপেন হতে হবে, আউটওয়ার্ড ওরিয়েন্টেড হতে হবে, এই কথাগুলো বলেছেন। দেখেন,
ভারতের ট্রেন যদি বাংলাদেশের ভিতর দিয়ে যায় অথবা আমরা যদি ভারতকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিই, তার বিনিময়ে কি বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট সুবিধা পাচ্ছে না? এটা তো রেসিপ্রোকাল। আমাদের হাতে একটা কূটনৈতিক হাতিয়ার থাকছে, আমাদের সেবা খাতের একটা প্রসার ঘটবে এবং বাংলাদেশে ভারতের বিনিয়োগ বাড়বে। এবং যেটা হলো সেটা হলো যে রিজিওনাল কানেক্টিভিটি আমাদের কিন্তু একেবারে ধরেন বাকি আমরা যাদের কাছে যেতে চাই, আজকে যে একটা প্রশ্ন হয়েছে আমি পোখারা পর্যন্ত যেতে চাই, তাহলে ওটা কিন্তু সম্ভব হবে যদি এটা সম্ভব হয়। এছাড়া যেই সুবিধাগুলো বাংলাদেশ আরও পেতে পারে সেটা হলো ভারত থেকে যাতে বাংলাদেশি জাহাজী পণ্য আনে, জাহাজে করে আপনার পণ্য আনে তো খরচ কম। আমরা সবাই অর্থনীতি কিছুটা হইলো বুঝি, আপনার অন্য যে কোনো জায়গা থেকে ভারতের ভূমি ব্যবহার করে নেপাল এবং ভুটানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগটা বাড়বে। সবচেয়ে বড় কথা, রেল ট্রানজিট দেওয়ার কারণে যে টোলটা আসবে সেটা কিন্তু এখন পর্যন্ত 1 টাকাও আসে না, সেটা আসবে। যে কোনো বাংলাদেশে কিন্তু ঢাকার বাইরে সেই অর্থে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস নাই। অর্থনীতি বলে যে অর্থনীতির নিয়ম অনুযায়ী আপনাকে গ্রোথ সেন্টার তৈরি করতে হয়, একটা গ্রোথ সেন্টার তৈরি করতে হয়। আমি তো মনে করি এটার মাধ্যমে গ্রোথ সেন্টার তৈরি হবে ঢাকার বাইরে, তখন মানুষ ইকোনমিক অ্যাক্টিভিটিসে যুক্ত হবে, হ্যাঁ, তখন মানুষের নানা ধরনের বিনিয়োগ বাড়বে, আদান প্রদান বাড়বে। এবং আমি যেটা বলবো যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার এই ট্রান্সশিপমেন্ট সুবিধা, ট্রানজিট সুবিধা, এটা কিন্তু আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে। একটা পলিটিক্যাল সিকিউরিটি ইমপ্লিকেশন আছে। সবচেয়ে বড় কথা, আপনার হাতে একটা বার্গেনিং এবিলিটি আছে। আমি তো চাইলে যে কোনো সময় বন্ধ করে দিতে পারবো, আপনি সেই সুযোগ হাতছাড়া করবেন কেন? আপনার মানুষকে আপনি কতদিন আর বিচ্ছিন্ন রাখবেন? এমনিতে কিন্তু চোরাই পথে ঠিকই যোগাযোগ হচ্ছে, যাচ্ছে আসছে, একটা মানে অনানুষ্ঠানিক অর্থনীতি সেখানে বিরাজ করছে, যেটাকে আমরা ইনফর্মাল ইকোনমি বলছে। এবং ইনফর্মাল ইকোনমির সাইজ কোনো কোনো ক্ষেত্রে ফর্মাল ইকোনমির চাইতে কোনো হচ্ছে কম না। তো সেটাকে আপনি ফর্মাল ইকোনমিতে আনলে যেটা মানুষ একটা নতুন দিগন্ত পাবে, নতুন এভিনিউ পাবে, সেইটার বিরোধিতা করছে। এবং এইটা কিন্তু এই কাজটা সেই 65 সাল 50 সাল থেকে যারা করছে, 71-এ যারা করেছে, পরবর্তীতে যারা করেছে, তারা এই কথাগুলো বাংলাদেশ সব নিয়ে কিছুদিন আগে প্রচারণা চালানো হয়েছে যে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হয়েছে। এগুলো সব এক সূত্রে গাথা, নিজেকে বিচ্ছিন্ন রাখা এবং ক্রমেই একটা পাকিস্তান বানানোর একটা চেষ্টা। একই প্রসঙ্গে আমি দাদা আপনার কাছে চলে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা সেই 71 সালে পাকিস্তানের দালালি করেছে তারাই বলছে দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনার ঝোঁক দেখে মনে হচ্ছে আপনি বিরোধীতে যাবেন, যে কারণে এর আগে একটু আমরা বলতে দিয়েছেন যে আপনি একটা বিষয় আমি খুব খোলা মনে বলতে চাই, যারা নিজেকে বন্দি রাখতে চায় কিংবা মানুষকে বোকা বানাতে চায়, তারা এই ষড়যন্ত্রগুলো করে। কিছু লোক বুঝে না বুঝে এই ষড়যন্ত্রের মধ্যে পা দেয়। আপনি ফার্মাসিউটিক্যাল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত প্রায় 32 বছর। আপনি খেয়াল করে দেখুন তো, আজ থেকে সেই বিশ্ববিদ্যালয় জীবনে, আমাদের আর বিশ্ববিদ্যালয়ের জীবনে আমরা কখনো ভেবেছি বাংলাদেশ ওষুধে স্বয়ংসম্পূর্ণ হবে? সেটাই। আর আমি যখন আমদানি করি, এই আমদানি করার মধ্য দিয়ে কিন্তু আমরা রপ্তানি করার প্রক্রিয়া শুরু হয়, সক্ষমতা বাড়ে। আমি ছোট উদাহরণ দিই, ইন্দোনেশিয়ার থেকে আমরা একসময় বিস্কুট আমদানি করতাম, কিন্তু এখন আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা বিস্কুট রপ্তানি করছি। অতএব এটা কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে গই। 2001 সালে 1 অক্টোবরে জাতীয় নির্বাচনের আগে সাংবাদিক রিয়াজ রহমান, তো সাংবাদিক ছিলেন তো না, বিএনপির নেতা রিয়াজ রহমানের নেতৃত্বে একটা প্রতিনিধি দল ভারতে গিয়েছিল। হ্যাঁ, সেই রিয়াজ রহমান কি বলে এসছেন, যেটা টাইমস অফ ইন্ডিয়াতে খুব বড় করে প্রকাশ হয়েছিল, আপনি পাতা উল্টালে দেখতে পারবেন, আমার কাছে ডকুমেন্ট আছে, যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে কি কি করা হবে। ভারতীয় পণ্য উন্মুক্ত করে দেওয়া হবে, ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট, এই সমস্ত সব কিছু করে দেওয়া হবে। তা 2001 সালে 26শে আগস্ট আপনি এগুলো বলে আসলেন, তো এখন তো অন্য ধারার কথাবার্তাগুলো রাজনীতির প্রয়োজনে বলেন। এটা অপরাজনীতির খেলা। তা বাংলাদেশের মানুষ কিন্তু এই অপরাজনীতির জায়গায় আটকে থাকতে চায় না। আমি আপনার একটা কথা বলি, এখান থেকে করি, গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ও বাংলাদেশের তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণ প্রকল্পে ভারতের সহায়তার ব্যাপারে আমরা আলোচনা করেছি। দেখেন, খুব কথাগুলো বোঝা দরকার। তবে এর সঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্পত্তি হওয়া তিস্তার পানি ভাগাভাগি কোনো সম্পর্ক নাই। এইটুকুই তো আমরা শিক্ষিত নামের লোকগুলো আমরা বুঝতে চাই না। বুঝতে চাই না। এবং দেখেন, আমাদের
কখনো কি সম্ভব হয়েছে ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুতের যে আনার যে প্রক্রিয়া, আমরা যে আমদানি করব, সেটা কত বড় গুরুত্বপূর্ণ অর্জন? এটা তো ভারতের একজন প্রশ্ন করতে পারে আমাদের সার্বভৌমত্ব নষ্ট হবে কিনা। যারা সার্বভৌমত্বই বোঝে না তারাই সমস্ত নিয়ে কথা বলে। আর ভারতের সাথে আমাদের সম্পর্ক, সিঙ্গাপুরের পুরো পানিটা যাচ্ছে মালয়েশিয়া থেকে, সার্বভৌমত্ব কই গেল? কোথায় গেল? মানে এই যে কলের পানি খায় সেটা মালয়েশিয়া থেকে যাওয়া। এই কথা করো, রেল যোগাযোগ আমাদের তো সেই পাকিস্তান থেকে আমাদের রেল যোগাযোগ এই মাটির সঙ্গে ছিল, এতগুলো রেল ছিল, এতগুলো রেল যাতায়াত করতো, সেগুলো তো সব বন্ধ হয়ে গিয়েছিল, সেইগুলোই চালু করা হচ্ছে। এই ব্যাপারে তারা যারা বুঝতে চান না তাদের প্রতি আমাদের করুণা করা, দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে, দেশ বিক্রি। আমরা একটা বিরতি যাব, বিরতি পরে এবং বঙ্গবন্ধু কন্যা বলছেন তো যে আমি বঙ্গবন্ধুর কন্যা, এর চেয়ে বড় পরিচয় কেউ আর দেশ বিক্রি কথাটা এত ছোট লোকিব না, এটা মানে অদ্ভুত কোথা লাগে। থেকে কোথায় কি আনে না আনে বোঝা খুব মুশকিল। বিরতি পরে আমি আবার আপনার কাছে ফিরে আসবো। আপনার কাছে ছিলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, ভারত সফরের এই প্রশ্নগুলোর মাঝে ডক্টর ইউনূস প্রসঙ্গ উঠে আসছে। ডক্টর ইউনূস প্রসঙ্গে অনেকগুলো কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, একটু মন্তব্য শুনতে চাই আপনার। আপনি বললাম তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে কথাগুলো, এটা নতুন কথা না, কিন্তু এবং বাংলাদেশের মানুষ তো জানে এবং বুঝে। এবং তিনি দারিদ্র বিমোচন করতে যে দারিদ্র লালন পালন করেছেন, এটা যে কেউ স্বীকার করবে। এটার জন্য খুব বেশি জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই। কিন্তু বাংলাদেশের অতি জ্ঞানীরা, যাদের পাণ্ডিত্য তেজস্ক্রিয়তায় ভরপুর থাকে, তারা কিন্তু এসব ব্যাপার নিয়ে বেশি রকম প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং তারা বলতে থাকে যে অন্যায় করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে। আপনি বলেন তো যে এত জ্ঞানী গুণীজন, এত সমৃদ্ধ বলা হয় তাকে, বঙ্গবন্ধু কন্যার যদি তাকে সহায়তা না করত, তিনি কোথায় যেতেন? এবং গ্রামীণ ব্যাংকের যে প্রকল্প, সে প্রকল্পে 400 কোটি টাকা তিনি বিনিয়োগ করেছিলেন, সে আজকে না। যদি 97-98 400 কোটি টাকা হিসেব করেন তাহলে কি দাঁড়ায়? এবং বিশ্ব মাঝে ডক্টর ইউনূসকে পরিচিত করার যে প্রয়াস বঙ্গবন্ধু কন্যা দেখেছিলেন মাইক্রো ক্রেডিট সম্মেলনে ওয়াশিংটন ডিসিতে, তো সেটা তো বঙ্গবন্ধু কন্যা করেছিলেন দেশের স্বার্থের কথা বিবেচনায়। তা সেই কারণে বলি, আমাদের অনেক কথাই তো শুনি, আমরা অনেক জ্ঞানীদের কথা শুনি। তা সাধারণ মানুষ সৈয়দ ইশতিয়াক রাজা যে কথাগুলো বললেন, এগুলো যদি ধারণ করতে পারেন আমাদের জ্ঞানী গুণীজনরা, তাহলে অনেক উপকার হবে, তাদের নিজেদের উপকার হবে। মানুষকে আর আটকে রাখা যাবে না। আপনি যারা যাচ্ছেন কলকাতায়, যারা যাচ্ছেন দিল্লিতে, যারা যাচ্ছেন চেন্নাইতে, আপনি সেই জায়গার হিসেব করে দেখুন যে কি প্রয়োজনে যাচ্ছেন, কেন যাচ্ছেন। আমি তো এখনো মনে করি যে এই যে সীমান্ত হাট, এটাতে আমাদের তো দ্বার উন্মোচন করছে। আপনি যদি বর্ডারে ক্লিন, খুবই দুঃখজনক, যদিও বিএনপির শাসন আমল আর তত্ত্বাবধায়ক শাসন আমলে মিলে 750 জন আবার সীমান্তে হত্যা হয়েছে। আপনি যদি পরবর্তীতে দেখেন 400-র কাছাকাছি এসেছে, অর্ধেকেরও কম এসে গেছে। এটা আমরা শূন্য চাই। এটা করতে গেলে ওই ব্যবস্থাপনাটা খুব জরুরি। আপনি যদি যেটা ইশতিয়াক রাজা বলছিলেন যে অবৈধ পথে যে ব্যবসার যে জায়গাটি তৈরি হয়, এটা যদি আপনি সীমান্ত হাট বিস্তৃত করেন এবং এখানে যদি ইনফর্মাল সেক্টরগুলো বন্ধ করার প্রক্রিয়া করেন, তাহলে তো অনেক কিছু সীমান্তের হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে। এটা বোঝা দরকার। এবং যারা বোঝেন না তাদের উদ্দেশ্যে আমি আর কি বলবো। আপনি এটা খেয়াল করে দেখেন যে ওরাও পাবে এবং সেটাই তো কাজ চলছে। সে কারণে তারা যারা বুঝেও না বোঝার ভাগ করেন তাদেরকে বোঝানো যায় না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং পৃথিবীর পাশাপাশি দেশ, সেই পাশাপাশি দেশের একে অপরের সাথে সংঘর্ষ জড়ায় কিংবা শত্রুতা করে কোনো দেশই এগোতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মাঝে যে কথাটা প্রায় বলেছেন নানান কথার প্রেক্ষিতে, যে ভারতকে আমরা অনেক কিছু দিয়েছি, এটা আবার বিএনপির নেতারা আবার বিভিন্ন রেফারেন্স ব্যবহার করেন। আর বাবা, এটা তো সত্যি কথা বলেছেন আপনি। এই যে 10 ট্রাক অস্ত্র, বিভিন্ন রকম জঙ্গিদের প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ যদি বন্ধ না হতো, ভারতে তো অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত জায়গা হতো। প্রচুর বিনিয়োগ করা লাগতো, চীন সীমান্তে যত সৈন্য বিনিয়োগ করা লাগে, আপনি পাকিস্তান সীমান্তে যেটা অর্থ বিনিয়োগ করা লাগে, তার চেয়ে অনেক বেশি করা লাগতো এই বাংলাদেশের 7 সিস্টারের সীমান্ত, বিভিন্ন সীমান্ত দিয়ে। সেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে এটা বন্ধ হওয়া হয়েছে। অতএব সেটা তো আপনাকে স্বীকার করতে হবে
সেই শিকারের জায়গাটাই তিনি বলেছেন। জি আর সোজা সাপটা কথা বঙ্গবন্ধু কন্যা সবসময় বলেন। সবসময় বলে যে সৈয়দ ইশতিয়াক রেজা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ডক্টর ইউনূসকে হিংসা করার কিছু নেই, বিতর্কে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তাকে। না, এটা তো খুবই ভালো কথা। আসলে হিংসা করার কি আছে? আপনি বলেন তো, প্রধানমন্ত্রী হিসেবে তিনি যেই জায়গায় আছেন এবং তিনি যেটা বলছেন প্রধানমন্ত্রী তো আজকে আছে কালকে নাই, কিন্তু তিনি বঙ্গবন্ধুর কন্যা, জাতির পিতার কন্যা, তো সেটা তো তার একটা অহংবোধ একটা থাকতেই পারে, সেই জায়গা থেকে তিনি কথাটা বলেছেন। ডক্টর ইউনূসের এই পুরো ইস্যুটা আমার কাছে মনে হয় যে আমরা সাংবাদিকরাও মিস হ্যান্ডেল করেছি নানাভাবে। দেখেন, ডক্টর ইউনূসের ক্রাইসিসটা কোথা থেকে শুরু? তাকে এমডি থাকতে হবে, বয়সের অতিক্রম করে যাওয়ার পরেও তাকে এমডি থাকতে হবে। বাংলাদেশের কোনো সরকারি তো বটেই, কোনো প্রাইভেট কোম্পানি চালায় এখন 60 ইয়ার্সের উপরে কাউকে রাখা হয় না। এটা কিন্তু একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে এটা, এবং এটাই হওয়া উচিত, কারণ আপনাকে তো নতুন লোককে জায়গা দিতে হবে। নিয়ম না, ইটস এ ল। হ্যাঁ হ্যাঁ, ইটস ইটস এ ল। এ ল। দ্বিতীয় হলো যে মামলাগুলো কোথা থেকে হয়েছে? মামলাগুলো হয়েছে শ্রমিকদের দিক থেকে, আর একটা হলো ট্যাক্স রিলেটেড মামলা। উনি তো একবার তো এক চেকে 12 কোটি টাকা না কত টাকা ট্যাক্স দিলেন। এটা দেওয়ার মাধ্যমে কি প্রমাণ হলো না যে তিনি আসলে করটা ফাঁকি হয়েছিল? এবং আমি শুধু একটা কথাই বলি যে ডক্টর ইউনূস বাংলাদেশের নোবেল লরিয়েট, তাকে আমরা সম্মান করি, কিন্তু তিনি কোথায় যেন বাংলাদেশটাকে ওন করেন না। তার সবকিছু বিদেশ কেন্দ্রিক, তার পক্ষে বলেছেন বিনিয়োগ করেছেন বিদেশে বিনিয়োগ, এবং তার পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে অন্যরা, নিশ্চয়ই দাঁড়াবে, কিন্তু এগুলোর পেছনে বিবৃতি বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে নিউ ইয়র্ক টাইমসে। আপনি চিন্তা করেন তো এর পেছনে কত টাকা গেছে, কারা সেই বিজ্ঞাপনের অর্থ যোগান তাতে? এটাও তো একটা প্রশ্ন হতে পারে, অর্থায়ন কোথা থেকে হয়েছে, বিজ্ঞাপনের অর্থায়ন। আমি মনে করি যে এই ইস্যুটা আইন প্রক্রিয়ার ভিতরে আছে। প্রধানমন্ত্রী বারবার নিজেই কথাটা বলেছেন, বিচারিক প্রক্রিয়ার ভিতর দিয়েই এই ডক্টর ইউনূস প্রসঙ্গটির সমাধান হওয়া উচিত। জি, কাশিমুল ভাই আপনার কাছে যেতে চাই এক প্রশ্ন। জি, কর ফাঁকি দিলে তার কি শাস্তি হয় আমরাও প্রশ্ন করলাম। জি, ডক্টর ইউনূস প্রসঙ্গে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। না, এটা তো এই ইশতিয়াক রেজা তো ব্যাখ্যা দিলেন। তো একটা জিনিস হলো চেকের মাধ্যমে 12 কোটি টাকা পরিশোধ করেছেন, এর মানে এটা কি মিন করে? এটার আইনগত বিষয় হলো, আমি যেটা বুঝছি যে আপনার কাছে গভর্নমেন্ট পায়, আপনি পরিশোধ করেছেন, এর মানে আপনি স্বীকার করছেন যে আপনার কাছে গভর্নমেন্ট যে ক্লেমটা করেছে এটা রাইটলি করেছে। এখন বিষয়টা তো টোটালি আইনি জটিলতা। আর ডক্টর ইউনূস সম্পর্কে আমার বক্তব্য, নোবেল লরিয়েট, এটা যাই হোক, আমার মনে হয় যে তার উচিত ছিল ওই পর্যায়ে থাকা। এই কখনো পলিটিক্সে কি আজকে তথ্য দিলেন মাননীয় প্রধানমন্ত্রী কে যেন একজন প্রশ্ন করলেন, হ্যাঁ, যে কম্পিউটার নিয়ে 111 গভর্নমেন্টের সময় কম্পিউটার নিয়ে পলিটিক্যাল পার্টি করবেন। এখন সেই জায়গাটায় তিনটা ইমেল পেয়েছে, তো উনি রাজনীতি আর করবেন না। এখন রাজনীতি করবেন না সেটা ভালো কথা, যদি মাঠে সেই জিনিসটা যদি কগনিজেন্সে নেন, আপনি রাজনীতি করবেন না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিতর্ক আহ্বান করবেন। হ্যাঁ, বিতর্ক তো বিভিন্ন দেশেই হয়। আপনার নোবেল লরিয়েট, আপনি হয়তো উচ্চাসা নাই এটা বলি না আমি, উচ্চাস নিশ্চয়ই আসছে, কিন্তু উচ্চাসাটা হচ্ছে আপনাকে তৃণমূল, শেখ হাসিনা যেমন বঙ্গবন্ধু শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, তারা কিন্তু গ্রাসরুট লেভেলের পলিটিক্সটা করে এ পর্যায়ে এসছেন। এখন প্রশ্ন যান রাজনীতি করেন, রাজনীতিবিদরা যেভাবে রাজনীতি করেন সেভাবে করেন, দেখেন না কি সাপোর্ট আছে। না, একই প্রসঙ্গে কথা বলতে কিন্তু পার্বত্য শান্তি চুক্তি নিয়ে কথা বলেছেন। 60 বছর থেকে 70 বছর বয়স সীমা, 10 বছরের যে অতিরিক্ত তিনি চালিয়েছেন সরকারি ব্যাংকের এমডি হিসেবে, সেটা কিন্তু তার প্রতি সম্মান রেখেই করেছেন। সেটা কি মানেছেন? একই প্রসঙ্গে কথা বলতে পার্বত্য শান্তি চুক্তি নিয়ে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এটা কিন্তু উনি কোর্টেও গেছেন, এটা চ্যালেঞ্জ করে, কোর্টেও কিন্তু সেখানে কিন্তু প্রসঙ্গটা এসেছে নোবেলের ইস্যুতে, সেটা কিন্তু হেরেছেন, ডক্টর ইউনূস হেরেছেন, কোর্টে গিয়ে চ্যালেঞ্জও করলেন, একেবারে আপনারা সর্বোচ্চ কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে পর্যন্ত গেলেন। সুপ্রিম কোর্টে যেতে, হাইকোর্টে যাচ্ছেন, লোয়ার কোর্টে যাচ্ছেন, তারপর যেতে যেতে আপনি যা আইনগত সুযোগ সর্বোচ্চ কোর্টে গেলেন, সুপ্রিম কোর্টও তার বিরুদ্ধে গেল, রায় জাজমেন্ট ইজ তার বিরুদ্ধে, যে না, আপনি গ্রামীণ ব্যাংকে এই আইনে থাকতে পারেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি একটা জরিমানা দিয়েছেন, ট্যাক্স দিয়েছেন, সেটা প্রমাণ করে তিনি যে ট্যাক্স ফাঁকি দিয়েছেন। জি, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, নিটল টাটা টেলিভিশন